সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 চট্টগ্রাম স্টুডিও থেকে আমাদের নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। প্রতিদিন চট্টগ্রামের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। আজকে চট্টগ্রামের চলমান একটি বিষয়। এটি অনেক বছর ধরে আহ, এখানে ঝুঁকিপূর্ণভাবে আছেন মানুষজন। অর্থাৎ চট্টগ্রামের যে পাহাড়ের কথা বলছি। পাহাড় ধসের শঙ্কায় গতকাল এবং আজ মিলে ৩৭০টি বাড়ি উচ্ছেদ করা হয়েছে। অবৈধভাবে পাহাড়ে নির্মিত, যে মানুষগুলো ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছিলেন। একই সঙ্গে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে এই যে ফৌজদারহাট বাইজিদ সড়ক, যেটি বন্ধ করে দেওয়া হয়েছিল পাহাড় ধসের শঙ্কায় এবং বাকি কাজ সম্পন্ন করার কথা বলে ৩ মাসের জন্য সিটিএ বন্ধ করে দিয়েছিল, সেটি আবার খুলে দেওয়া হয়েছে। কারণ শহরে মাত্রাতিরিক্ত যানজট এবং যানজটের কারণে বিভিন্ন মহল, বিশেষ করে ডিএমপি সহ সিটি কর্পোরেশন, তাদের অনুরোধে সেটি আবার খুলে দেওয়া হয়েছে। দুজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত আছেন, তাদের সঙ্গে পরিচয় করে দিয়ে আপনাদেরকে আগে। আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব দেলোয়ার মজুমদার, নগর পরিকল্পনাবিদ। জনাব দেলোয়ার মজুমদার, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনাকে স্বাগত জানাই। আমার সঙ্গে যুক্ত আছেন জনাব নুরুল্লাহ নুরি, পরিচালক পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ধন্যবাদ। আমরা আলোচনায় যাবার আগে এই বিষয়ে, এই যে উচ্ছেদ অভিযান, সেটার একটু ছবি দেখতে চাই, অর্থাৎ একটি প্রতিবেদন আছে আমাদের, সেটি আগে একটু দেখে নেব। চট্টগ্রামে 18টি পাহাড় কেটে নির্মিত বাইজিদ ফৌজদারহাট লিং রোড পাহাড় ধসের আশঙ্কায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন। যোগ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। প্রথম দিনেই 3 শতাধিক ঘরবাড়ি সহ দোকান গুড়িয়ে দিলেও বাসিন্দাদের অভিযোগ কোনো নোটিশ ছাড়াই উচ্ছেদ করেছে তাদের। আমাদের তো আর কোনো ঠিকানা নাই, এখানে আছে আমাদের ঘরবাড়ি, এখানে ছিল, এখান থেকে ভাঙে দিচ্ছে চিড়িয়ে, আমরা এখানে আছি আর আপাতত। আমরা এটা অনেক দিনের জন্য 15-16 বছরের জন্য কোনোদিন ভাঙে নাই, আমাদের বলে নাই। আজকে আটাইকাই আমাদের ঘর দুটা সব ভাঙা দিছে। যেগুলো ঝুঁকিপূর্ণ আছে সেগুলো বাংলা সরকারের মানুষ রক্ষা করার জন্য, যেগুলো যেটা ঝুঁকিপূর্ণ না, এই ঘরটা কোনো ঝুঁকিপূর্ণ না, পাহাড়ের ফাঁসও না। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী 17টি অতি ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস করছে 835টি পরিবার। বেশি ঝুঁকিপূর্ণভাবে ব্যক্তি মালিকানাধীন 10টি পাহাড়ে অবৈধভাবে বসবাসকারী পরিবারের সংখ্যা 531টি। যে পাহাড়ে অবৈধ বসতি এবং পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করা, এই জিনিসগুলো আমরা সহ্য করব না। এটা আমাদের নিয়মিত অভিযান পরিচালনা হবে। এইসব অবৈধ ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও এখন সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সংশ্লিষ্ট অ্যাসিল্যান্ড থেকে যদি কাগজপত্র দেখাতে পারেন যে আপনাদের এই জায়গাগুলো, আপনাদের যে স্থাপনা আছে, আপনারা এগুলো আপনাদের নিজস্ব জায়গা, কাগজপত্র যদি সঠিকতা প্রমাণ হয়, সংশ্লিষ্ট এসিবিসির ক্লিয়ারেন্স ছাড়া আমরা কোনো অবস্থায় সংযোগগুলো দিব না। 2007 সালের 11 জুন একদিনের ভারী বর্ষণে পাহাড় ধসে মৃত্যু হয়েছিল 127 জনের। গত 14 বছরে মারা গেছেন আরও অন্তত 250 জন। প্রাণহানি রুখতে এই অভিযান অব্যাহত থাকবে বলছে জেলা প্রশাসন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। আমরা প্রতিবেদনটি দেখলাম। প্রাণহানি রুখতে অভিযান অব্যাহত থাকবে, জেলা প্রশাসন বলেছে। শেষ লাইন যেটি ছিল প্রতিবেদনের, সেটি থেকে শুরু করব। আমরা দীর্ঘদিন যাবতই দেখছি যে বৃষ্টি হলেই বিশেষ করে এই নগরীতে যারা নিম্নবিত্তের মানুষ আছেন, যারা পাহাড়কে আঁকড়ে ধরে বেঁচে আছেন আর কি, যেহেতু কম খরচে থাকা যায়, এবং এক শ্রেণী মানুষ যারা এমনিতেই পয়সাওয়ালা, তারা আবার পাহাড়ে ঘরবাড়ি করে সেটি আবার ভাড়া দিচ্ছেন, কিছু মানুষকে ঝুঁকির মধ্যে এখানে থাকার ব্যবস্থা করছেন। সেখানে উচ্ছেদ অভিযান চলে, মাইকিং করা হয়, বৃষ্টিপাত হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু মানুষকে সরিয়ে নেওয়া হয়। আবার এই যে এরকম বাড়ি ভেঙে দেওয়ার মতো কিছু অভিযান চলে, কিন্তু আবার এখানে চলে আসে। এই মানুষগুলোর জন্য কোনো স্থায়ী ব্যবস্থার কথা বারবার কিন্তু বলা হয়, করা হয় না। এবারও অভিযান চালানো হয়েছে। দেলোয়ার মজুমদার, শুরুতে আপনার কাছে আসবো। এবারও অভিযান চালানো হলো বাইজিদ ফৌজদারহাট লিংক রোডের দুই পাশে যে পাহাড়ে বসতি ছিল, 370টি বাড়ি সরিয়ে দেওয়া হয়েছে। এরপর কি হবে, আপনার চিন্তা কি আছে? আপনার কথা রেশ ধরেই বলি, এই পরিবারগুলি কি স্থায়ীভাবে করা যায় না, এবং পরিবারের সংখ্যাও কিন্তু খুব বেশি নয়। জেলা প্রশাসন যে হিসাবটি করছে, তারা কোথায় বলছে 500-র মতো, কোথায় বলছে 800-র মতো, ও সর্বাধিক ঝুঁকিপূর্ণ 500, ধরলাম 800ই ধরলাম। তা 800 পরিবারকে ঝুঁকিমুক্ত করার ক্ষমতা অবশ্যই আমাদের বর্তমান বাংলাদেশ সরকারের আছে, এবং বাংলাদেশ সরকারের সে মানসিকতা আছে
আপনারা জানেন সরকারের অনেকগুলি সেফটি নেটওয়ার্কের মাধ্যমে আবার ভঙ্গুর অর্থনীতির মানুষগুলিকে সরকার কিন্তু নিরাপত্তা বলয়ে নিয়ে এসেছে। এখন আমার প্রশ্ন যে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করেন এরা কি নগরের জন্য অপরিহার্য মানুষ, না নগরবাসীর করুণা কুড়াতে তারা এখানে আসেন? এই মানুষগুলি কিন্তু নগরের জন্য অত্যাবশ্যকীয়। দেলোয়ার মজুমদার, আপনাকে শুনতে পাচ্ছি না, সম্ভবত নেটওয়ার্ক জটিলতা সৃষ্টি হচ্ছে। আপনার কাছে আবারও আসবো। জনাব নুরুল্লাহ করার জন্য আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছি। এক এলাকা থেকে আরেক এলাকায় নিয়ে যায়, কিংবা আমার মিল ফ্যাক্টরিতে যারা চাকা ঘুরিয়ে আমার অর্থনীতির চাকাকে সচল রাখে সেই নিম্ন আয়ের মানুষগুলি যারা আয়ের সাথে সঙ্গতিপূর্ণ ব্যয় করার ক্ষমতা নাই, যে ব্যয় দিয়ে সে নিরাপদ বাসস্থান পাবে। নিরাপদ বাসস্থান জোগাড় করার সঙ্গতি না থাকার কারণেই তারা কিন্তু কম অর্থে যেখানে ঘর পাওয়া যায় সেই জায়গায় কিন্তু যায়। আর কিছু মুনাফা লোভী মানুষ, মুনাফা লুলুপ মানুষ, সুযোগ সন্ধানী মানুষের অর্থনৈতিক সংকটের এই সুযোগটি গ্রহণ করে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বাসস্থান তৈরি করে। বাসস্থান তৈরি করার পর তাদেরকে সেখানে প্রলুব্ধ করে এবং তাদের কোনো উপায় না থাকাতে এই মানুষগুলি সেখানে গিয়ে বাসস্থানে থাকে। কিন্তু সেই জায়গাতে আপনি দেখেন কোথাও কোথাও পানি, কোথাও বিদ্যুতের সংযোগ আছে, এমনকি কোথাও কোথাও গ্যাসের সংযোগও থাকে। তো এই সংযোগগুলি যারা দেয় তারা কিসের ভিত্তিতে দেয়? কারণ অবৈধ কোনো মানুষকে সংযোগ দেওয়ার কোনো নিয়মই নেই। কারণ সংযোগ দেওয়ার জন্য যে সমস্ত কাগজপত্রগুলি থাকে তাদের কাছে কাগজ থাকার কথা না। তাইলে একটা প্রভাবশালী মহল সব কিছুকে ম্যানেজ করে যারা চলে তারাই কিন্তু কাজটি করে। এখন প্রশ্ন হচ্ছে এই অপকর্ম যারা করে তাদেরকে কি চিহ্নিত করা সম্ভব নয়? অবশ্যই সম্ভব। এই পাহাড়গুলো তো মালিকানা বিহীন পাহাড় নয়। কোথাও কোথাও এই পাহাড়ে যারা বসবাস পাহাড়গুলি সরকারি মালিকানাধীন, কোথাও ব্যক্তি মালিকানাধীন। ব্যক্তির মালিক যদি হয়, আমি দেলোয়ারের পাহাড়ে যদি কেউ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে, প্রশাসনকে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না? হ্যাঁ, যেহেতু আমার। আবার একইভাবে সরকারি পাহাড় যদি হয়, সরকারি পাহাড়কে রক্ষণাবেক্ষণ করার জন্য কি কোনো কর্মকর্তা নেই? জনগণের ট্যাক্সের অর্থে বেতন দেওয়া এরকম লোককে সেখানে নেই? তাইলে তাদেরকে কি দায়ী করা যায় না? তাদেরকেও দায়ী করা যায়। কিন্তু প্রশাসন ঘুমিয়ে থাকে। আমি খুব নিষ্ঠুরভাবে কথাটা বলছি, প্রশাসন ঘুমিয়ে থাকে। এবং আপনি দেখেন পাহাড় রক্ষা কমিটি 2007 সালে বিশাল বিয়োগত্মক ঘটনা, 11 জুন 127 জন মারা গেলেন। পরে 17 সালে আবার সমস্ত বৃহত্তর চট্টগ্রামের পাহাড়গুলিতে আবার 156 জন, এর মধ্যে আবার 250 জন মারা গেছেন এই কয়েক বছরের মধ্যে। এবং এই যে মানুষগুলি মারা গেলেন, মারা যাওয়ার পরে আমি যে কথাটি বলছিলাম, আমি একটু বোধহয় দূরে চলে যাচ্ছি। এই পাহাড় রক্ষা কমিটি গঠন করা হলো এবং এই কমিটি, আমি ঠিক কমিটির নামটা শুদ্ধভাবে তো বলতে পারছি না, পাহাড় রক্ষা কমিটি বা এই ধরনের একটা নাম কমিটি, এবং এটি কিছুদিন আগে 21তম বৈঠক করলেন। তাদের তৎপরতা কিন্তু বৈঠকের সংখ্যা দিয়ে বোঝা যায়। তাদের কোনো কাজ কিন্তু এই 14 বছরে দৃশ্যমান নয়। আর 14 বছরে যখন 21টা বৈঠক হয়, তার মধ্যে প্রথম দিকেই কিন্তু বেশ কিছু বৈঠক হয়েছিল। 17 সালে কয়েকটা বৈঠক বেশি হয়েছে, যেহেতু তখন ঘটনা ঘটে তখন বৈঠকের সংখ্যা বাড়ে। তাইলে আমি এই কমিটির কার্যকলাপ কিংবা তৎপরতা তো এই সংখ্যা দিয়েই বোঝা যায়। আর কথা হচ্ছে মাইকিং যেটা করা হয়, বর্ষা যখন শুরু হয়, অতিবর্ষণ, তখন একটি মাইক শোনা যায়। আমিও যেহেতু খুব পাহাড়ের কাছাকাছি থাকি, আমিও আমার সামনে দিয়ে মাইক যায়, আমি মাইক শুনি। তখন আপনি বলেন, যেই বাসস্থানে একটা তরুণী কন্যা কা তরুণী বধূ থাকে, তাকে যেন সরিয়ে আনি, তার নিরাপত্তার বিষয়টি ভেবে সে কি যতই সরিয়ে আনবো সে কিন্তু আবার তার ঘরে চলে যাবে। একটি দুগ্ধপোষ্য শিশু বা প্রসূত শিশু যদি থাকে, কিংবা অসুস্থ বয়স্ক যাদেরকে নড়াচড়া করারই প্রবলেম, এই ধরনের মানুষ নিয়ে কিন্তু। আর এই নিম্নআয়ের মানুষগুলি তার সারা জীবনের কষ্টার্জিত অর্থ দিয়ে ছোট ছোট কিছু সম্পদ তারা সংগ্রহ করে, সেই সম্পদটা সেখানে থাকে, সেটা ফেলে রেখে তারা কিন্তু আসতে চায় না। তাহলে আমি বলি, এই যে হঠাৎ করে বর্ষার সিজনে উৎখাত, এটি অমানবিক, এটি নিষ্ঠুর, কিন্তু উপায় তো নেই। সারা বছর ঘুমিয়ে থাকলে তো বর্ষার সময় তাদেরকে বাঁচানোর জন্য উৎখাতটা করতে হচ্ছে।
তো এই মানুষগুলিকে এই সেফটি নেটওয়ার্কের আওতায় আমি যদি এই 800-900 বা 1000 বা 2000 মানুষের জন্য বাসস্থান তৈরি করা কি সরকার পক্ষে সম্ভব না? আমাদের দেশে অনেক বড় বড় আশ্রয়ন প্রকল্পগুলি হচ্ছে না, হচ্ছে তো। পাহাড় তো সব শহরে নেই, চট্টগ্রাম শহরে আছে, সিলেট শহরের গুলি ছোট ছোট, সেখানে ঝুঁকিপূর্ণ না। তো এই পাহাড়গুলির পাদদেশে বসবাসকারী মানুষদের জন্য যদি আমি কোনো বাসস্থান তৈরি করি, বিনা পয়সা দেওয়ার দরকার নেই, যদি তাদেরকে তাদের সঙ্গতি আয়ের সাথে সঙ্গতি রেখে কিছুটা সাবসিডাইজড ওয়েতে আমি তাকে ভাড়া দেই, এবং তারপরে তাদেরকে সরিয়ে আনার পর তারপরে যদি কঠোরভাবে আমি পাহাড়ের পাদদেশে আর বাসস্থান করতে না দিই, সারা বছর যদি মনিটরিংটা থাকে, তাহলে তো এই ধরনের ঘটনা হয় না এবং এই অমানবিক নিষ্ঠুর আচরণ করতে হয় না। আবারও আসবো আপনার কাছে। জনাব নুরুল্লাহ নুরি, আপনার কাছে আসতে চাই। উচ্ছেদ অভিযানের বিষয়ে একটু বলবেন, যেটি আপনারা চালাচ্ছেন, তারপর আরো প্রশ্ন আছে আপনার কাছে। আসলে এটা আমাদের একটি রুটিন কাজ। আপনারা জানেন যে ঝুঁকিপূর্ণভাবে এবং অবৈধভাবে যারা পাহাড়ের ঢালে বসবাস করছে, তাদেরকে আসলে তাদের জীবন রক্ষার জন্যই এই সাধারণ মানুষ যারা বলছেন যে একেবারে নিম্ন আয়ের মানুষ, তারা আসলে না বুঝে এখানে থাকছে, তাদের জীবনটি বাঁচানোর জন্য কিন্তু সরকারের এই পদক্ষেপ, এবং এই পদক্ষেপের অংশ হিসেবে কিন্তু পাহাড় রক্ষা কমিটির কথা বলেছেন সম্মানিত সুধী। তিনি বলেছেন যে পাহাড় রক্ষা কমিটি আছে, এবং পাহাড় রক্ষা কমিটির এটা হচ্ছে স্থায়ী সিদ্ধান্ত যে এখানে অবৈধ এবং যারা ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের ডালে বসবাস করবেন তাদেরকে এখান থেকে সরিয়ে নিতে হবে, প্রয়োজনে উচ্ছেদ করতে হবে, এবং কোনো যদি উচ্ছেদ করা সম্ভব না হয় তাহলে অতিবৃষ্টির সময় আমরা যেটা করি যে সাইক্লোন শেল্টারে তাদেরকে যেখানে নিরাপদ এখানে সরিয়ে আনি। তো এখন যেহেতু বর্ষার সিজন, দেখুন অতীব ঝুঁকিপূর্ণ যেগুলো, আমরা সেখানে চাচ্ছি যে প্রতি বছর নিয়ে উচ্ছেদ অভিযানটা পরিচালনা করবে, এবং এটি প্রতি বছরেই করা হয়। এই সময় যখন উচ্ছেদটা করা হয় তখন কিন্তু অনেক মানবিক বিষয় আসলে চলে আসে। আমরা কেউ অমানবিক মানুষ না। এই মানবিক কথা যেগুলো বলা হচ্ছে এগুলো সবগুলোই সঠিক, যে এখানে অসুস্থ লোক থাকতে পারে, বাচ্চা থাকতে পারে, সবই থাকতে পারে, কিন্তু তা সবকিছুর পরে আমাদের যেটা চিন্তা করতে হবে, এই মানবিক সবকিছুর ভিতরে যেটা চিন্তা করতে হবে, আসলে জীবনটা তো বাঁচাতে হবে। জীবনটা বাঁচানোর জন্যই কিন্তু আমাদের এই কার্যক্রম, এবং এই কার্যক্রমের জন্যই সরকার কিন্তু কোনো অমানবিক কাজ করতে চেষ্টা করে না। কখনো সরকার অমানবিক হয় না, সরকার সবসময় মানবিক হওয়ার জন্য চেষ্টা করে। এবং কোনো স্থায়ী চিন্তা যারা থাকেন এদের জন্য কোনো স্থায়ী চিন্তা কি আছে কিনা? আমি সরাবো স্থায়ী চিন্তার কথাই যেটি বলছিলেন যে আলোচক, এখানে বিজ্ঞ আলোচক যিনি বলছেন যে সেফটি নেট প্রোগ্রাম, কিন্তু আসলে শহরের ভিতরে আপনি সেফটি নেট প্রোগ্রাম করে যে নিয়ে যাবেন, এই ধরনের খাস জায়গায় অনেক খাস জায়গা কিন্তু শহরের ভিতরে নেই। আর যেসব জায়গায় নিয়ে যাওয়া যাবে গ্রামের দিকে, সেখানে কিন্তু মানুষগুলো থাকে না, আবার তারা ওখান থেকে শহরমুখী হয়ে চলে আসে, কারণ ওখানে কর্মসংস্থান নেই। যেখানে আপনি নিয়ে যাবেন সেখানে কর্মসংস্থানের অভাব, যার কারণে সেখানে নিয়ে গেল আশ্রয়ন করে নিয়ে গেলে এরকম চিন্তা কি করা হয়েছে কখনো? আশ্রয়ের চিন্তা কি হয়েছে কখনো? আশ্রয়নের কাজ এটা নিয়মিত কাজ। আপনারা দেখছেন মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীন মানুষকে কোনো ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে, কিন্তু এই মানুষদেরকে বিশাল একটা কর্মযজ্ঞ হিসেবে আনা হয়? এই মানুষদেরকে কি ওই হিসেবে আনা হচ্ছে যারা পাহাড়ে থাকছেন? এই মানুষদের সঠিক পরিসংখ্যানটা আমি পরিবেশ অধিদপ্তর নিয়ে কাজ করি, যেহেতু আমার কাছে সঠিক পরিসংখ্যান নাই, কিন্তু সরকারের যেটি প্রোগ্রাম সেটা হচ্ছে মুজিব বর্ষে কোনো লোককে গৃহহীন রাখা হবে না। এই জন্য কিন্তু পাহাড় রক্ষা কমিটি যেটা আছে সেটিতে আপনারাও আছেন, পাহাড় রক্ষা কমিটিতে? পাহাড় রক্ষা কমিটিতে আমরা নেই, এটা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন ওই কমিটিতে আছে। ওনারা ওটা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন এই ঘরগুলো নিয়ে কাজ করছে, এবং অগ্রাধিকার ভিত্তিতে যাদের খুব বেশি প্রয়োজন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ঘরগুলো দেওয়া হচ্ছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার হচ্ছে যে আসলে কোনো লোককে গৃহহীন না রেখে কিন্তু সরকার কর্মসূচির আলোকে করে যাচ্ছে। কিন্তু আপনারা যে আপনাদের কাজের অংশ শুধু উচ্ছেদই করা না, এখানে আর আসতে দিবেন না বা এখানে যেন আর বাসস্থান না করে সেটি দেখা? মূলত উচ্ছেদ করা না, যদিও বুঝতেছেন আসলে এটা উচ্ছেদ, এটা আসলে ওই অর্থ উচ্ছেদ নয়। এটা হচ্ছে যে এখান থেকে যারা ঝুঁকিপূর্ণ আছে তাদেরকে যদি এখান থেকে আমরা এই স্থাপনাগুলো সরিয়ে না দিই, কোনোভাবেই তাদেরকে সরানো যায় না। এই যে জীবন রক্ষার জন্য পদক্ষেপ, এটি আপনারা নিজেরা দেখছেন যে বর্ষার সময় এই গত কয়েকদিনের ভারী বর্ষায় চট্টগ্রাম শহরের অনেক অংশ ডুবে গেছে। এই ধরনের অবস্থায় যে কোনো সময় পাহাড় ধস হয়ে অনেক মানুষের জীবন হানি হতে পারে। এই জন্য কিন্তু এই সময়টাতে এটিকে সরিয়ে নিয়ে আসা হয়, এবং আমরা চেষ্টা করি যে যেগুলো থেকে আমরা সরিয়ে নিয়ে আসি সেখানে যেন আর কোনো মানুষ না যায়, এইগুলো ঘোষণা দিয়ে আসা হয়। কিন্তু তারপরেও মানুষ দেখা যায় পরবর্তী বছর আবার আসে। যেমন গতবার আমরা যেগুলো করেছি সেসব জায়গায় গিয়েও দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় উচ্ছেদকৃত জায়গায় আবার মানুষ উঠে গিয়েছে, এবং সেখান থেকে এবছরও আবার উচ্ছেদ করতে হয়েছে।
আচ্ছা, এটা তাহলে প্রত্যেক বছরই আপনাদের করতে হচ্ছে? আমাদের মোটামুটি আমি তো এখানে 2 বছর আছি, আমার 2 বছর করতে হলো। আচ্ছা, আজকে আর এই বিষয়ে ওদের কথা বলার সুযোগ পাবো না, সময় শেষ হয়ে গেছে।